আমাদের সমাজে প্রতিনিয়ত স্ত্রী কর্তৃক হাজবেন্ড নির্যাতনের শিকার হয়ে, কিন্তু স্ত্রীর লোক যেমন স্বামী কর্তৃক বা হাজবেন্ড কর্তৃক নির্যাতিত হলে বিজ্ঞ আদালতে বা আইন আদালতে গিয়ে আদালতের সাহায্য চাইলে তিনি অতি দ্রুত প্রতিকার পান, কিন্তু হাজবেন্ড যদি স্ত্রী কর্তৃক নির্যাতিত হন সেই ক্ষেত্রে তিনি যদি আইন আদালতে যান এবং বিজ্ঞ আদালতের কাছে গিয়ে বিচার চান বা বিচারের প্রার্থনা করেন, সেই ক্ষেত্রে স্ত্রী যেভাবে প্রতিকার পায় হাজবেন্ড সেভাবে প্রতিকার পায় না। এমনই একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে নতুন একটি পর্ব শুরু করছি। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, এই বিষয়ে অনেক ছেলের সাথে ঘটে, কিন্তু আমরা লোক লজ্জার ভয়ে অথবা লজ্জার ভয় উপেক্ষা করে আইন আদালতে গিয়েও কিন্তু মেয়েরা যেভাবে প্রতিকার পায় ছেলে হিসেবে সেভাবে প্রতিকার পায় না। আমাদের কোর্ট কাছারি বা আইন অঙ্গনে বর্তমানে যৌতুক নিরোধ আইন মামলাগুলো অনেক বেশি হয়, আবার স্ত্রী স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে নারী শিশু মামলাগুলো অনেক বেশি হয়। কিন্তু আমাদের সমাজের 100 হাজবেন্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে 70% হাজবেন্ড তার স্ত্রী কর্তৃক নির্যাতিত হয়, কিন্তু তিনি সেই নির্যাতনের শিকার হয়ে লোকলজ্জার ভয়ে সেগুলো অন্যজনের কাছে প্রকাশ করে না, বা কেউ যদি ধৈর্যের সীমা অতিক্রম করে যখন আইন আদালতের আশ্রয় নেয় তখনই কিন্তু আইন আদালতের তিনি ভালো একটা ফলাফল বা প্রতিকার পান না। আমার কাছে গতকাল এক ক্লায়েন্ট এসেছিলেন, তিনি ঢাকাতে থেকে ব্যবসা বাণিজ্য করেন, সেখানে তিনি ভালোই ছিলেন, তার স্ত্রী গ্রামে থাকতো, তিনি ঢাকাতে থাকতেন। তো তার ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তান ছিল। তো রমজান মাসের আগে তিনি ঢাকাতে যে ব্যবসাটা করে, আপনারা সকলেই জানেন যারা ব্যবসা করে তারা রমজান মাসের সময় ঈদের আগে তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকতে, ওই সময় ভালো বেচা কিনা হয়। আমার বাড়িতে তার স্ত্রী, বাবা, মা, ভাই থাকতো। তো তার বাবাটা একটু অসুস্থ ছিল, তিনি বাড়ির সবার সাথে মাঝে মাঝে খুব খারাপ আচরণ করতেন, যেটা তার হাজবেন্ড সহ সকলেই জানতেন। একদিন তার বাবা উত্তেজিত হয়ে তার একটু খারাপ আচরণ করেছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলেছেন, বলার কারণে তিনি সেই রোজার মাসেই তার মা এবং তার ভাইকে ফোন দিয়ে এনে রাত্রেবেলায় তাদের বাসা থেকে চলে গিয়েছে। বাসা থেকে চলে যাওয়ার সময় কিন্তু তার হাজবেন্ডকে ফোন দিয়ে জানানোর প্রয়োজন মনে করে নেয়। তো যখন রাতের বেলায় চলে গেল, তো যখন চলে গিয়েছিল, চলে যাওয়ার পরে সেই ছেলেটি তার স্ত্রীকে বারবার ফোন করেছে, ফোন করার পরে ফোন না ধরে তার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, এবং তার শাশুড়ির কাছে ফোন দিলে তার শাশুড়ি তার সাথে ভালো মতো কথাবার্তা বলে নাই। তো এই যে ছেলেটার সাথে মেয়েটা যেটা করলো, এটা জানতো যে তার শ্বশুর মানসিকভাবে একটু অসুস্থ আছে, তিনি একটু উল্টাপাল্টা কথাবার্তা মাঝে মাঝে বলে। তো এটা শোনার পরেও, এটা জানার পরেও মেয়েটা তার হাজবেন্ড এবং তার হাজবেন্ডের সাথে যোগাযোগ না করে চলে গেলেন। এটা তো খুব খারাপ একটা কাজ হয়েছে, কারণ এই ছেলেটা এবং মেয়েটার সাথে যে সম্পর্কটা ছিল, সম্পর্কটা দীর্ঘদিনের সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, তাদের করে একটা সন্তান আছে। তো এই বাবার সাথে, ছেলের বাবার সাথে বা শ্বশুরের সাথে রাগ করে তিনি যে চলে গেলেন, হাজবেন্ডের সাথে আলোচনা না করে চলে গেলেন। ওই যাওয়ার পরেও হাজবেন্ড তাকে ফোন দিয়ে তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করলেন, বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও তিনি তার হাজবেন্ডের নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলেন, তার সাথে আর কথাবার্তা বলার চেষ্টা করলেন না বা প্রয়োজন মনে করলেন না। এটা তো সংসার ভাঙার অন্যতম কারণ। তো এই যে মেয়েটা চলে গিয়ে এখন মেয়েটা যদি ওই ছেলেটার নামে মিথ্যা কোনো ধরনের অভিযোগ করে, আদালতে গিয়ে যদি মিথ্যা কোনো অভিযোগ করে বা আদালতে গিয়ে যদি বলে যে আমাকে যৌতুক চেয়ে তাড়িয়ে দিয়েছে, আমাকে অত্যাচার নির্যাতন করেছে, আদালত কিন্তু প্রথম এক বাক্যেই সেই মামলাটা আমলে নিয়ে নিবে, সেই ছেলেটার বিরুদ্ধে কিন্তু প্রসেস ইস্যু করে দিবে। তো এই যে একটা মিথ্যা ঘটনা সাজিয়ে মিথ্যা একটা উক্তির মাধ্যমে একটা মামলা দায়ের করে দেওয়া হলো, এবং আদালতও সেই বিষয়টা আমলে নিয়ে নিলেন বা নিয়ে নিবেন। তো ছেলেটার এই যে দুঃখ কষ্টের কথাগুলো কার কাছে গিয়ে বলবে? এখানে একটু কথা বাকি পড়েছে যে ওই ছেলেটার সাথে মেয়েটার দীর্ঘদিন ধরে একটু কথা কাটাকাটি হচ্ছিল। মেয়েটা তার শ্বশুর বাড়িতে থাকতে চায় না, ছেলের সাথে বাহিরে থাকতে চায়, কিন্তু যেহেতু ছেলেটা তার ফ্যামিলির একমাত্র সন্তান, বড় সন্তান, তার বাবা অসুস্থ, তার বাবা মার সাথে থাকতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের ছেড়ে তো এখানে অন্য জায়গায় গিয়ে থাকাও সম্ভব না। তো এই যে ছেলেটা যে মানসিক টর্চারের শিকার হচ্ছে, মানসিকভাবে যে প্রতিনিয়তই টর্চারের শিকার হচ্ছে, এই কথাটা কিন্তু ছেলে কারোর কাছে প্রকাশ করতে পারে না, বা কারোর কাছে প্রকাশ করলেও তারা কিন্তু তাকে ভালো সলিউশন দিতে পারে না। এখন এই যে স্ত্রী তার হাজবেন্ডের বাড়ি থেকে চলে গেল তার বাচ্চাটাকে নিয়ে, এখন যদি তার হাজবেন্ড এসে বিজ্ঞ আদালতে একটা অভিযোগ দায়ের করে যে বা একটা মামলায় দায়ের করে, আমার স্ত্রী আমার কাছ থেকে না বলে চলে গেছে, আমাকে নিয়ে আলাদা থাকতে চায়, বাবা মার সাথে থাকতে চায় না, এইটা নিয়ে যদি বিজ্ঞ আদালতে অভিযোগ করে, সেক্ষেত্রে কিন্তু এই ছেলের কথা বিশ্বাস করবে না বিজ্ঞ আদালত, সেই মামলাটাও কিন্তু সাধারণত আমলে নিবে না। তো যে কোনো বিষয় মেয়েরা বিজ্ঞ আদালতে গিয়ে অভিযোগ করলেই তাদের কথাটা আদালত বিশ্বাসযোগ্য বলে মনে করে এবং খুব দ্রুত আমলে নিয়ে নেয়, কিন্তু ছেলেদের বেলায় কিন্তু সেটা ঘটে না। তাই ছেলেরা সবসময়ই
সামাজিক ভাবেও যতই কষ্ট থাকুক তারা অন্যজনের কাছে লোক লজ্জার ভয় প্রকাশ করতে পারে না, এবং যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আইন আদালতে গিয়ে আইনের আশ্রয় নিলেও তারা আইনের সেই আশ্রয়টা ভালো মতো বা ন্যায় ভিত্তিক ভাবে পায় না, যার কারণে ছেলেরা সব জায়গায় নিগৃহীত হয়, ঘরের মধ্যে অত্যাচারিত হয়, আইন আদালতে আসলেও সেই আইনের সুষ্ঠু এবং সঠিক বিচারটা তারা পায় না, যার কারণে ছেলেরা সবসময় নির্যাতিত এবং নিপীড়িত থাকে। এরকম অনেক ঘটনায় আমার পরিচিত অনেক লোকজনের সাথে ঘটেছে। এই ধরনের একাধিক মামলাও করেছি, কিন্তু এই যে যেটা বললাম যে আইন আদালতে আসলে সাধারণত আইন আদালত ছেলেদের কথাগুলো বিশ্বাস করতে চায় না, যার কারণে সেই মামলায় বেশি একটা ফলও পাওয়া যায় না। তো আজকে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে দুজনের মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ করে, দুজনের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে একে অন্যের সাথে সম্পর্ক বিল্ড আপ করে ভালোবাসার সহিত সংসারটা দীর্ঘস্থায়ী করা উচিত। কখনোই তৃতীয় পক্ষের কথা শুনে এক পক্ষকে অবহেলা করা উচিত না। এই অবহেলা থেকেই কিন্তু সংসার ভাঙনের সৃষ্টি হয়। সুতরাং একে অন্যের সাথে ভালো বোঝাপড়ার মাধ্যমে সংসারটা লং লাস্টিং করার চেষ্টা করেন, একে অন্যকে কখনোই অবহেলা করবেন না, মিলেমিশে থাকুন, সংসারটা সুন্দর করুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।